গ্রামের মানুষ বা সাধারণভাবে জনসাধারণের কাছে টাকা পৌঁছচ্ছে কিভাবে? একটা সময়তে পরিষ্কার ছিল যে সবথেকে বেশি গ্রামের মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে ১০০ দিনের কাজের মাধ্যমে। আর তাছাড়া গ্রামের মানুষের কাছে টাকা পৌঁছচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পে। কোথাও কেউ মহিলারা পেনশন পাচ্ছেন, কোথাও জনধন অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা পাচ্ছেন, কোথাও স্বনির্ভর দলের মাধ্যমে সরকার থেকে কিছু সাহায্য পাচ্ছেন, কোথাও এই লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে তারা কিছু করে সাহায্য পাচ্ছেন। তাতে গ্রামের মানুষের কাছে নানাভাবে স্বল্প স্বল্প হলেও টাকা পৌঁছচ্ছে। সেটা সরকার এবং আধা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়েও পৌঁছচ্ছে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যেটা পৌঁছচ্ছে সেটা হচ্ছে যে গ্রামের মানুষের হাতে টাকা কিভাবে পৌঁছয়, সেটা হচ্ছে যে বছরে খুব ভালো ফসল হয়, ফসল যখন ভালো হয় এবং মোটামুটি ভাবে যদি ফসলের দামটা একেবারে না পড়ে যায়, তাহলে গ্রামের মানুষের কাছে টাকা কিছুটা পৌঁছয়। সেই বছর দেখা যায় যেটাকে এগ্রিকালচারাল ওয়েজ বলি, কৃষি মজুরি বলি, সেটাও কিছুটা বেড়ে যায় এবং গ্রামের মানুষের হাতে টাকা পৌঁছায়। তাতে যেটা হয় সেটা হচ্ছে যে স্থানীয় অর্থনীতি যেটাকে আমরা সাধারণভাবে এই অন্ন বস্ত্র যানবাহন ইত্যাদি স্থানীয় জিনিস যেগুলোকে বলি, কিছুটা পরিমাণে ব্যাংকিং, টাকা পয়সা, সামাজিক অনুষ্ঠান, এই সবেতে যে অর্থনীতিটা চলে সাধারণভাবে, সেইটাতে কিছুটা উপকার হয়, কোনো সন্দেহ নেই। সেই কারণে আপনি দেখবেন যে সত্যি সত্যি যদি পরপর ৩-৪ বছর খুব ভালো বৃষ্টিপাত হয়, মানে মনসুন যদি ঠিকঠাক থাকে এবং তাছাড়া তারপরে যদি সরকারের দিক থেকে টাকা পয়সা পৌঁছয় এইভাবে এই ১০০ দিনের কাজ, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের মাধ্যমে, এই কৃষক বন্ধু, পিএম কিষান, নানাভাবে তো পৌঁছানোর ব্যবস্থা আছে। তাতে দেখা যায় যে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার না হলেও কিছুটা অন্তত মানে আসে, একটা মানে জোয়ারের দিকে মতো একটা ব্যবস্থা তৈরি হয়। কিন্তু সেটা সাস্টেন করা মুশকিল এই কারণে যে আজকের স্থানীয় অর্থনীতিটা আর সত্যি সত্যি স্থানীয়ভাবে অটোনমাস নয়, অর্থাৎ স্থানীয় জিনিসের উপর নির্ভরশীল নয়। স্থানীয় অর্থনীতিটাও এখন গ্লোবাল অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই কারণে কোনো না কোনো গ্লোবাল অর্থনীতির শক যদি তৈরি আসে, কোনো না কোনো ভাবে যদি মানে গ্লোবাল অর্থনীতির দিক থেকে কিছু পরিবর্তন আসে, তাহলে তার প্রভাবটা স্থানীয় অর্থনীতি দিয়েও পড়ে। যেমন পেট্রোলের দাম, যেমন ডিজেলের দাম, বা যেমন অন্যান্য ধরনের কিছু ইম্পোর্টের সাবসিডি, মানে যদি আমরা ফার্টিলাইজার ইম্পোর্ট করি তার দাম যদি ফট করে বেড়ে যায়, এগুলো অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিতে মানে বেশিক্ষণ সময় লাগে না। এই ঘটনাটা ঘটতে থাকে। কাজেই সেটা নিয়ে মানে আমাদের মানে এক ধরনের, যেটাকে আমরা বলি যে বিপদ থেকে রক্ষা করে, এই ধরনের জিনিসগুলি বড় রকমের বিপদ থেকে রক্ষা করে, কিন্তু সেটা সাস্টেইন গ্রোথ কিন্তু দিতে পারে না। তার দিতে পারতো যদি স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নের আলাদা করে একটা চেষ্টা হতো। আরেকটা বিষয় বলতে চাইবো, সেটা একটু বাজেট থেকে অন্য প্রসঙ্গ। সেটা এই যে সাধারণভাবে ভারতবর্ষের অর্থনৈতিক চিন্তার মধ্যে একটা মূল বৈশিষ্ট্য ছিল এবং এখনো তাই, সেটা হচ্ছে যে শহর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন আর গ্রাম হচ্ছে খাদ্য সুরক্ষার ইঞ্জিন। এই যে ডাইকোটমিটা কিন্তু চীন দেশে ছিল না, এখনো নেই। চীন দেশ সবসময় মনে করেছে গ্রাম শহর দুটোই অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন। আমাদের দেশে সেই কারণে গ্রামেতে অর্থনীতিকে উন্নতি করতে গেলে গ্রামের যে পরিকাঠামো দরকার আছে, সেটা বিদ্যুতের পরিকাঠামো বলুন, পানীয় জলের পরিকাঠামো বলুন, বা অন্যান্য জলের পরিকাঠামো বলুন, বা রাস্তার পরিকাঠামো বলুন, বা সাধারণভাবে সামাজিক পরিকাঠামো যেগুলো বলি, সেই পরিকাঠামোটা এতটাই নিম্ন স্তরের রয়ে গেছে যে সেটাকে অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে কনভার্ট করাটা মানে করতে গেলে একটা মৌলিক ভাবনাতে পরিবর্তন আনতে হবে। আমি যেটা অনেক জায়গাতে বলি এবং বলেছি, আমাদের পড়ানোর সূত্রেও বলি, সেটা হচ্ছে যে আমরা মেট্রোপলিটন শহরগুলোতে যে পরিমাণ সরকারি টাকা খরচা করি ফ্লাইওভার আর মেট্রো ইত্যাদি করতে, তা দিয়ে আমরা বেশ কয়েকটা জেলা শহরকে একদম ফার্স্ট ক্লাস করে ফেলতে পারতাম। বেশ কয়েকটা মানে টুরিস্ট শহরকে বা তীর্থস্থান শহরকে আমরা একেবারে ফার্স্ট ক্লাস করে ফেলতে পারতাম। তাতে কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জোয়ার আসতো।
কিন্তু ভারতবর্ষের এলিট যেহেতু বড় শহরে থাকে, মেট্রোপলিটন শহরে থাকে, কাজেই সরকারের সমস্ত টাকাটার ভাগটা তারা নিয়ে নেয়। তারা বলে আমার এখানে ফ্লাইওভার চাই, আমার এখানে মেট্রো চাই, আমার এখানে আইআইএম চাই, আমার এখানে আইআইটি চাই। সেই কারণে সমস্যাটা হয় যে বাকি যে আমাদের দেশে 700 জেলা শহর আছে, তাছাড়া আরো কয়েকশো তীর্থস্থান আছে যেগুলো ভারতবর্ষের মানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে। তাছাড়া আরো বহু শহর আছে যেগুলো তার মানে আর্কিটেকচারের মাহাত্মে বা নানা রকমের জিনিসের মাহাত্মে তারা শহরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হতে পারত। সেইগুলো কিন্তু ভারতবর্ষের উন্নয়ন ঘটেনি, ভারতবর্ষের সেদিকে কোনো নজর নেই। সেগুলো সম্পূর্ণভাবে মিউনিসিপ্যালিটি এবং মেনটেন্যান্সের মানসিকতায় চলে। যে কারণে আপনি দেখবেন ভারতবর্ষে মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছে, সব কটা বড় শহরে তৈরি হয়েছে, কিন্তু মিউনিসিপাল ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়নি। তার কারণ মিউনিসিপ্যালিটি গুলোকে আমরা ধরে নিয়েছি ওগুলো মেনটেন করবে, ওরা একটু পানীয় জল দেবে, একটু রাস্তা মেনটেন করবে, একটু ওয়েস্ট ডিসপোজাল করবে, ময়লা পরিষ্কার করবে ইত্যাদি, ওইটাই ওদের কাজ। অর্থনৈতিক উন্নয়নে যে ওদের একটা বড়, কিন্তু চীনে কি হয়েছে, চীনে শহরগুলোর মিউনিসিপাল কর্পোরেশন গুলোই অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন। এবং চীনেতে এতটা পরিমাণে বিকেন্দ্রীকৃত হয়ে গেছে প্রশাসনিক ব্যবস্থাটা, শুধু প্রশাসনিক ব্যবস্থাটা বিকেন্দ্রীকৃত নয়, প্রশাসনিক স্টাফ, প্রশাসনিক কর্মীও এতটাই বিকেন্দ্রীকৃত হয়ে গেছে যে সে কারণে চীনের মানে অর্থনীতিটা অনেক বেশি ছড়িয়ে গেছে। যদিও সব জায়গায় ছড়িয়েছে কথা বলা যাবে না, চীনেতে এখনো এই 30-35 বছর বাদেও কিছু কিছু জায়গা আছে যেগুলো সত্যি সত্যি পিছিয়ে পড়া জায়গা। একেবারে কয়েকটা মানে কোস্টাল টাউন একেবারে পশ্চিমের শহরের জায়গায় পৌঁছে গেছে, সেটা অন্য দিক, সেটা হচ্ছে একটা এক্সট্রিম। কিন্তু সাধারণভাবে চীনের অনেক বেশি পরিমাণে চীনের উন্নয়নটা অনেক বেশি বিস্তৃত বিকেন্দ্রীকৃত হওয়া সম্ভব হয়েছে। আরেকটা অন্য কারণ আছে চীনের সঙ্গে ভারতবর্ষের তুলনা করতে গেলে, যেটা দুটো জিনিস আমরা কখনো বলতে চাই না, মানে সাধারণ আলোচনায় আসে না, সেটা হচ্ছে যে চীনে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটা প্রথম দিন থেকেই অত্যন্ত ভালো রকম ভাবে নজরে ছিল। চীনের প্রাইমারি স্কুল সবাই মানে চীনের কমিউনিস্ট পার্টির একটা মানে অত্যন্ত মানে দুর্নাম ছিল যে কমিউনিস্ট পার্টি প্রায় বেত দিয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতো। একটা নিয়ম ছিল মাও সেতুং এর আমলে যে যদি কোনো বাচ্চাকে স্কুল টাইমে মানে স্কুলের বাইরে খেলতে দেখা যায় তাহলে তাকে গিয়ে লোকাল পার্টি অফিসে বেঁধে রাখা হবে এবং তার মা বাবা এসে তাকে ছাড়াতে গেলে তাদেরকে ফাইন দিতে হবে। অত অত্যাচার মানে এক অর্থে অত্যাচার করে মানুষকে শিক্ষিত করে তুলেছে চীন আর কি। হ্যাঁ, তার ফসলটা চীন পেয়েছে। আমরা অশোকদা তাহলে বিষয়টা এরকম যে শুধুমাত্র সংস্থানের অভাবটাই কারণ নয়, মানসিকতাটাও একটা ব্যাপার। মানসিকভাবে কি চাইছে, এবং আমরা ভোটার যারা, নাগরিক যারা, আমাদের চাহিদাও আমরা সেভাবে তো তুলে ধরতে পারছি না যে আমার শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার। আমরা ওই ভাতা কিছু পেলেই আমরা ভাবছি সত্যি সেটা তো মানুষের যে উপকার হয় না তা তো একেবারেই নয়, বারবার আপনাদের কথা প্রসঙ্গে উঠে এলো এবং সবাই জানেনও। সেটা মানুষের দরকারে লাগে, তারা ওই সাময়িকভাবে ওই জিনিসটাতে মানুষ উপকার পান, উপকৃত হন। কিন্তু এই যে মানসিকতা সরকারের দিক থেকেও যেমন থাকে, আমরাও চাইতে পারি না, চাই না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু এখানে একটা জিনিস ক্ল্যারিফাই করার আছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের এলিট কিন্তু চায় যে তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে যাক, তাদের ছেলেমেয়েদের ভালো চিকিৎসা হোক, তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা হোক, তাদের ছেলেমেয়েরা ভালো গাড়ি চড়ুক, তাদের ছেলেমেয়েরা মেট্রোতে যাক ইত্যাদি। তার এটা কিন্তু ভারতবর্ষের এলিট চায়। ভারতবর্ষের এলিট যেটা চায় না সেটা হচ্ছে সারা ভারতবর্ষের জনগণও সেটা পাক। আর সমস্যাটা হচ্ছে এটা ভারতবর্ষের অন্য মানুষের, বাকি যে মানুষ জনসংখ্যা তারাও সেটা জানে যে বাবুরা আমাদের জন্য এটা চায় না। কাজে বাবুরা যখন সরকার থেকে আমাকে 1000-1500 টাকা দেয় আমি সেটাই নিই, আর বাকি আমার ব্যবস্থা আমি করি। যতদিন পর্যন্ত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সরকারি হাসপাতালে যেত ততদিন সরকারি হাসপাতালগুলি ভালো চলতো। দক্ষিণ ভারতে এখনো ভালো চলে। আমি দক্ষিণ ভারতে বেশ কয়েক বছর কাটিয়ে এসেছি, মানে মানে জীবনের 1/3 ভাগ, কর্মজীবনের 1/3 ভাগ দক্ষিণ ভারতে কাটিয়েছি। সেখানে সবার কাছে দেখেছি যে দক্ষিণ ভারতে সরকারি হাসপাতালেই মানুষ যায়, কারণ সরকারি হাসপাতালে অধ্যাপকেরাও যান, সরকারি হাসপাতালে যিনি ব্যাংকে কাজ করেন তিনিও যান।
সেই কারণে দক্ষিণ ভারতে সরকারি হসপিটালগুলো এখনো ভালো রয়েছে। উত্তর ভারতে আমরা সরকারি হাসপাতাল থেকে যখনই উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সরিয়ে নিল, আমরা নার্সিংহোমের দিকে চলে গেলাম। সরকারি হাসপাতালগুলো হয়ে গেল গরিবকে দেখার জন্যে। এটা মানে বিদ্যার মানুষরা এবং অর্থনীতিবিদেরা খুব পরিষ্কার করে দেখিয়েছেন। যদি আমরা বলি যে যদি তুমি শুধু গরিবের কথা ভাবো, তাহলে তোমার ব্যবস্থাটাও গরিবের মতোই হবে। তোমাকে সবার কথা ভাবতে হবে। ভাবতে হবে যে সবার জন্যই এটা রয়েছে, এটা তৈরি হয়েছে। সেইটা হচ্ছে মুশকিল। আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটা কেন তৈরি হয় না, তার একটা বড় কারণ আমরা ধরে নিই যে সরকারি স্কুলে গরিবরা যাবে। আর যারা গরিব নয় তারা প্রাইভেট স্কুলে যাবে। হ্যাঁ, কাজে যদি গরিবরাই যায় তাহলে গরিবদের মতো থাকবে, সেখানে ঘরগুলো গরিবদের মতো থাকবে, সেখানে সিলিং ফ্যানটাও চলবে না, সেখানে বিদ্যুৎ জলটাও অত্যন্ত 0.5 ঘন্টা আসবে, তার বেশি আসবে না, সেখানে মাস্টারও সপ্তাহে 5 দিনের বদলে 2-3 দিন আসবে, সেখানে পড়াটাও অত্যন্ত যান্ত্রিকভাবে হবে। তার চেয়ে বেশি গরিবদের কি চাই? এই যে বেসিক ফ্যালাসিটা, এই ফ্যালাসিটা আমাদের বাজেটে, আমাদের অর্থনৈতিক পরিকল্পনায়, আমাদের সামাজিক পরিকল্পনায়, তা না হলে যে কথাটা আমি বারবার বলি, আপনাদের প্রোগ্রামেও বলেছি, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং পানীয় জল, স্যানিটেশন, এই কিছু জিনিস তো আমরা অত্যাবশ্যকীয় পরিষেবা বলে মানি। যে কোনো সভ্য সমাজে এটা অত্যাবশ্যকীয় পরিষেবা। এই অত্যাবশ্যকীয় পরিষেবায় কি করে স্বেচ্ছাসেবিতায় চলছে আমাদের দেশে। অঙ্গনওয়াড়ি কর্মী স্বেচ্ছাসেবী, আশা কর্মী স্বেচ্ছাসেবী, অঙ্গনওয়াড়ি সহায়িকা স্বেচ্ছাসেবী, পার্শ্ব টিচার স্বেচ্ছাসেবী। এটার তো একটা পলিটিক্স আছে। সেই পলিটিক্সটা হচ্ছে যে এলিট মনে করেছে যে আমাদের জন্য সবকিছু থাকবে, বাকিদেরটা স্বেচ্ছাসেবিতা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। সেইটাই মানসিকতাটাই তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে তো দোষ দিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে এইটাই হচ্ছে সমাজের ডায়নামিক। কাজে তাকে যদি ভোটে জিততে হয় তিনি কি করবেন? আমি তার জায়গায় থাকলে আমি সেটাই করব, যে আমি কি করে দেখি সব মানুষের মন কি করে পাওয়া যায়, সেটাই করব আর কি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখনকার দিনের রাজনীতি তো খুব শর্ট টার্মে ভাবে, 5 বছরের বেশি তারা ভাবতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য এগুলো কিন্তু শর্ট টার্মের বিষয়ই নয়, এগুলো 25-30 বছরের বিষয়। ওর ভাবনার স্কেল যেটাকে বলি আমরা, ভাবনার স্কেলটা হচ্ছে 25 থেকে 30 বছর। রাজনীতি ভাবে 5 বছর। ফারাকটা বুঝুন। আমি যদি রাজনীতিবিদ হই আমার দৃষ্টিটা 5 বছর পর্যন্ত, আর আমি যদি শিক্ষাবিদ হই আমার দৃষ্টিটা 30 বছর পর্যন্ত, স্বাস্থ্যকর্মী হলে আমার দৃষ্টিটা 20 বছর 25 বছর পর্যন্ত। এই দুটো দৃষ্টিতে এত বড় ফারাক আছে যে যখন রাজনীতিক সমস্ত ক্ষমতা, অর্থনীতি, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, সে 5 বছরের সাইকেলে দেখবে, তাতে তো ওই দূরদর্শিতা হবে না। চীনের সঙ্গে আমাদের সেটাও একটা বড় তফাৎ। কমিউনিস্ট পার্টিকে কখনো 5 বছরের